আসসালামু আলাইকুম। ইনকাম ট্যাক্স বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নতুন ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অর্থাৎ আর্থিক পরিসম্পদ হতে আয়, আর ইনকাম ফ্রম আদার সোর্সেস অর্থাৎ অন্যান্য উৎস থেকে আয়। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে চাকরি থেকে আয়, ভাড়া থেকে আয়, কৃষি থেকে আয় এবং ব্যবসা হতে আয় এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আর্থিক পরিসম্পদ হতে আয়, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এবং অন্যান্য উৎস থেকে আয় অর্থাৎ ইনকাম ফ্রম আদার সোর্সেস এই দুটি আয়ের হেড আলোচনা করব ইনশাআল্লাহ। তো সবাইকে শুরুতেই আমাদের ইউটিউব চ্যানেল ইনকাম ট্যাক্স বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আমাদের ফেসবুক পেজ ট্যাক্স নিউজ পেজটিকে ফলো দেওয়ার জন্য বিনীতভাবে সকলের কাছে অনুরোধ করছি। তো আমরা আমাদের ভিডিওতে ঢুকে যাই। আমাদের ভিডিওর একদম শুরুতে যে হোম পেজ, সেই হোম পেজে আমরা অবস্থান করছি। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এই পেজে আমরা অবস্থান করছি। আর আমরা এখান থেকে চলে যাব কন্টিনিউ বাটনে ক্লিক করার পর যে পরবর্তী পেজটা আসবে, এই পেজে আমাদের আসলে তেমন কোনো কার্যক্রম নেই। আমরা এটা কন্টিনিউ দিই, পরবর্তী পেজে চলে যাচ্ছি। আপনারা দেখবেন পরবর্তী পেজে আসার পরে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এবং ইনকাম ফ্রম আদার সোর্স নামে দুটি প্যানেল কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। তো আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এই অংশে আমরা অবস্থান করছি বর্তমানে। দেখবেন নিচে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস টাইপে যদি আপনি ক্লিক করেন, দেখবেন এখানে সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স, ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, আদার দেন পেনশনার্স অর্থাৎ পেনশনার ব্যতীত অন্যান্য যে সঞ্চয়পত্র স্কিমগুলো আছে সেইখান থেকে যে সুদ আয় আপনি আর্ন করেন, ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র পেনশনার অর্থাৎ পেনশনার সঞ্চয়পত্র থেকে আপনি যে সুদ আয় আর্ন করেন সেই তথ্য, ইন্টারেস্ট অথবা প্রফিট ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ আপনি ব্যাংক কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি কোনো সুদ আয় পান, যেমন ব্যাংক সুদ হতে পারে, এফডিআর হতে পারে, এই তথ্যগুলো এখানে দিবেন। ট্রেজারি বিল, বন্ড যদি কেনা থাকে, সরকারি কোনো সিকিউরিটি যদি আপনার ক্রয় থাকে, সেখান থেকে যদি আপনি কোনো কমিশন প্রাপ্ত হন সেই তথ্য আপনাকে এখানে দিতে পারবেন। ডিভিডেন্ড অর্থাৎ শেয়ার বাজারে বিনিয়োগ থেকে আপনি বাৎসরিক যে লভ্যাংশটা পান ডিভিডেন্ড, সেটা আপনি সেই আয় সংক্রান্ত তথ্য এখানে দিতে পারবেন। এর বাইরে যদি ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ অর ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি অনেকের জীবন বীমা পলিসি আছে, সেই জীবন বীমা পলিসির ক্ষেত্রে যারা পলিসি মেয়াদান্তে পলিসি ভ্যালুর অতিরিক্ত যে টাকাটা আপনি পান ম্যাচিউর হওয়ার পরে, সেটা কিন্তু আপনি এখানে দেখাতে পারবেন। ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটি, এগুলো আগে অপশনগুলোতে ছিল না। আর এসআরও ভুক্ত যদি কোনো আর্থিক পরিসম্পদ আয় থাকে, এসআরও ভুক্ত অর্থাৎ রিডিউসড ট্যাক্স রেটে যদি কোনো আর্থিক পরিসম্পদ আয় থাকে, সেটা আপনি এখানে দেখাতে পারবেন। তো আমরা শুরুতে এখানে দেখুন সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স, আমরা এটা আমাদের আগের যে একটা ভিডিও ছিল ব্যবসা হইতে আয়, সেখানে কিন্তু ন্যূনতম কর বা মিনিমাম ট্যাক্সের কনসেপ্টটি আমরা আলোচনা করেছি। তবুও আমরা একটু রিকল করার চেষ্টা করব। আমরা যেহেতু আজকে যে আয়ের খাতগুলো আলোচনা করব সবগুলাই মিনিমাম ট্যাক্সের আওতাভুক্ত হওয়ার কারণে এটা আমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখুন, আমি একটা এক্সেল শিট আপনাদের বোঝার সুবিধাতে ওপেন করছি। আমরা এখানে আর্থিক পরিসম্পদ হইতে আয়ের ভিতরে যে যে আয়ের অংশগুলো দেখলাম সবগুলাই মোটামুটি মিনিমাম ট্যাক্সের আওতাভুক্ত আয়। ধরুন আপনার ব্যাংক সুদ বা এফডিআর বাবদ আপনার আয় রয়েছে প্রায় আমরা ধরি 40 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা, এবং সরকার যখন ট্যাক্স কেটে নিয়েছে, সরকার 10% হারে 4 লক্ষ টাকা ট্যাক্স কিন্তু সরকার কেটে নিয়েছে। এখন মিনিমাম ট্যাক্স অর্থাৎ 163 ধারার মিনিমাম ট্যাক্সের কনসেপ্টটা হচ্ছে, 40 লক্ষ টাকার উপরে সরকার 10% ট্যাক্স কেটে 4 লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। 40 লক্ষ টাকার উপরে রেগুলার স্ল্যাব অর্থাৎ প্রথম 3.5 লক্ষ টাকার উপরে 0, পরবর্তী 1 লক্ষ 5%, এইভাবে যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবে 40 লক্ষ টাকার উপরে ট্যাক্স আসে 7,65,000 টাকা, কিন্তু সরকার কেটে নিয়েছে 4 লক্ষ টাকা।
আপনার অতিরিক্ত যে 3,65,000 টাকা সেটা কিন্তু আপনার কর দায় হয়ে যাবে। অর্থাৎ রেগুলার স্ল্যাবে যদি বেশি টাকা ট্যাক্স আসে সেটা আপনাকে পরিশোধ করতে হবে। এখন ধরুন সিনারিওটা যদি এরকম হতো, 40 লক্ষ টাকার উপরে সরকার 10 লক্ষ টাকা ট্যাক্স কেটে সরকারি কোষাগারে জমা দিয়েছে। সেক্ষেত্রে আপনি দেখুন, আমরা 10 লক্ষ টাকা ট্যাক্স কিন্তু তখন রেগুলার স্ল্যাবে যে 7,65,000 টাকা ছিল সেটা কিন্তু যেটা সরকার কেটে নিয়েছে সেটা থেকে কম, অর্থাৎ 10 লক্ষ টাকা বেশি হওয়ার কারণে এই 10 লক্ষ টাকাটাই হচ্ছে আপনার মিনিমাম ট্যাক্স। আচ্ছা, ধরুন আপনার মিনিমাম ট্যাক্সের আওতাভুক্ত আয়ের সাথে এমন একটি আয় রয়েছে যেটা চূড়ান্ত করদায়ভুক্ত। যেহেতু আমরা এই বিষয়টা আজকে আলোচনা করতেছি, সেটা আপনাদের আলোচনার মানে আপনাদের সুবিধার্থে আমরা এটাও দেখাচ্ছি। যেমন সঞ্চয়পত্র সুদ আয়, আপনি ধরলাম আপনি সঞ্চয়পত্র বাবদ আপনার 5 লক্ষ টাকার একটা পরিবার সঞ্চয়পত্র আছে, সেখান থেকে আপনি সঞ্চয়পত্র সুদ আয় পেয়েছেন হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকার সঞ্চয়পত্র সুদ আয় পেয়েছেন এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যে ওয়েবসাইটে সেখানের তথ্য অনুযায়ী যদি আমরা দেখি, সঞ্চয়পত্রে যে বিভিন্ন রকম স্কিম আছে, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, এইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উচ্চকর কাটার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র 5 লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপরে 5% হারে, অর্থাৎ 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি যে সঞ্চয়পত্রের মুনাফা পাচ্ছেন সেই 5 লক্ষ টাকা পর্যন্ত 5% হারে, যদি আপনার বিনিয়োগ 5 লক্ষ টাকা পর্যন্ত হয় সেখান থেকে যে মুনাফা পাচ্ছেন সেটা হচ্ছে 5% হারে তারা উচ্চকর সেই কাটবে। আর যদি 5 লক্ষ টাকার অধিক হয় সেক্ষেত্রে মুনাফার উপর 10% হারে কর কর্তন করবে। এটা আমাদের আয়কর আইনের ধারা 105 উল্লেখ রয়েছে। তো আমি দেখলাম আপনার 5 লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে আপনি সুদ পেয়েছেন 30,000 টাকা। আমি কিন্তু এখানে জাস্ট র্যান্ডম ফিগার ইউজ করছি আপনাদের বোঝানোর সুবিধাতে, এখানে কোনো এক্সাক্ট কত টাকা সুদ পাওয়ার কথা এটা কিন্তু আমরা দেখাচ্ছি না। 30,000 টাকার উপরে 5% হারে সরকার, আমরা দেখলাম যে আপনি এখানে 1500 টাকা সরকার ট্যাক্স কেটে নিয়েছে। এটা একটা চূড়ান্ত করদায়ভুক্ত। তাহলে আপনার ট্যাক্স ক্যালকুলেশনের ইয়েটা কি হবে, সেটা হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনার অলরেডি দেখেন 40 লক্ষ টাকার উপরে নিয়মিত মানে রেগুলার স্ল্যাবে ট্যাক্স এসে 7,65,000 টাকা, আপনার পরিশোধিত আছে 4 লক্ষ টাকা। সুতরাং 7,65,000 টাকাই কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে এবং সাথে 1500 টাকা, এটা কিন্তু আপনার নিয়মিত এই যে ট্যাক্সের ক্যালকুলেশনের ভিতরে কিন্তু এই 30,000 টাকার কোনো ইফেক্ট পড়েনি। আপনার মোট আয়ের 40,30,000 টাকাই হয়েছে, কিন্তু আপনার ট্যাক্সের ক্ষেত্রে দেখবেন যে 7,65,000 অর্থাৎ 40 লক্ষ টাকার উপরে যে ট্যাক্স এসেছে এটাই। আর এই 1500 টাকা কোথায় গেল? আমরা একটু যদি নিচের দিকে ট্যাক্স ক্যালকুলেশনের ফাইনাল স্টেপসগুলো আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো, দেখেন আপনার এখানে 7,65,000 এবং যে 1500 টাকা, 7,65,000 এবং 1500 যোগ করলে 7,66,500, 7,66,500, অর্থাৎ চূড়ান্ত করদায়ভুক্ত যে ট্যাক্স আপনার কেটে নিয়েছে সেটা কিন্তু আপনার রেগুলার স্ল্যাবের ট্যাক্সের সাথে যুক্ত হয়ে 7,66,500 টাকা ট্যাক্স পরিশোধিত ট্যাক্স আপনার প্রদেয় হয়ে গিয়েছে। প্রদেয় হয়ে যাওয়ার কারণে আপনার দেখুন আপনার কিন্তু ট্যাক্স কর্তন কত আছে, 4 লক্ষ টাকা আপনার ট্যাক্স কর্তন ছিল। 4 লক্ষ, আমরা দেখে আসি উপরে যে আপনার ট্যাক্স কর্তন কত ছিল, ট্যাক্স কর্তন ছিল হচ্ছে আপনার 4 লক্ষ টাকা। এই যে 4 লক্ষ টাকা ট্যাক্স আপনার কর্তন ছিল, আর 1500 টাকা আপনার চূড়ান্ত করদায়ভুক্ত, সেটা আপনার কর্তন ছিল সঞ্চয়পত্র হতে। তাহলে আমরা আবার নিচের দিকে চলে যাই। দেখুন আপনার মোট করদায় এসেছে এখন প্রদেয় কর 7,66,500 টাকা, 7,66,500, যার মধ্যে আপনার 4 লক্ষ টাকা এফডিআর হতে বা ব্যাংক সুদের যে আয় ছিল সেখান থেকে 4 লক্ষ টাকা আপনার টিডিএস কর্তন আছে এবং ওই 4 লক্ষর সাথে 1500 যুক্ত হয়ে 4,01,500 টাকা উচ্ছে কর্তন আছে। তাহলে অবশিষ্ট যে 3,65,000 টাকা সেটা আপনাকে পরিশোধ করতে হবে। এটাই হলো মিনিমাম ট্যাক্সের মূল কনসেপ্ট, যে রেগুলার স্ল্যাবে যদি বেশি আসে রেগুলার স্ল্যাবেটা আপনাকে পরিশোধ করতে হবে, আর রেগুলার স্ল্যাবে কম আসে আর আপনার যদি কর্তন বেশি থাকে তাহলে এই কর্তনটাই আপনার মিনিমাম ট্যাক্স হিসেবে পরিগণিত হবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন।
আমরা আমাদের আলোচনায় চলে যাই। ফাইন্যান্সিয়াল অ্যাসেটস টাইপ, এখানে শুরুতে আছে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দ্যান পেনশনার, অর্থাৎ পেনশনার ব্যতীত অন্যান্য যে সঞ্চয়পত্রের স্কিমগুলো আছে, আমরা একটু আগেই জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যে এখানে এটা দেখেছিলাম যে এখানে কি কি ধরনের সঞ্চয়পত্র আছে। আমরা দেখেছিলাম স্কিম আছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, এরকম স্কিমগুলো আছে কিন্তু। তাহলে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দ্যান পেনশনার, এখানে আপনারা যে ইনপুটগুলো আপনাকে দিতে হবে, যেমন রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু এবং গ্রোস অ্যামাউন্ট, টিডিএস, এনক্যাশ, এই তথ্যগুলো আমরা সবগুলো ব্যাখ্যা করব। তবে আমরা একটা ডেমো সঞ্চয়পত্র আপনাদেরকে দেখাই। যেমন এটা একটা সঞ্চয়পত্র, আমরা আপনাদের সামনে একটা উপস্থাপন করলাম সঞ্চয়পত্রের স্টেটমেন্ট। এখানে দেখুন যে একজন ব্যক্তি তার 3 ধরনের সঞ্চয়পত্র আছে। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র রয়েছে, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র রয়েছে, পরিবার সঞ্চয়পত্র রয়েছে। সঞ্চয়পত্র নম্বর এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন নম্বর বা হিসাব নম্বর, অর্থাৎ আপনার আমাদের ই রিটার্ন সিস্টেমের যে রেজিস্ট্রেশন নং, এই যে রেজিস্ট্রেশন নং, এই রেজিস্ট্রেশন নংটাই কিন্তু এখানে আপনি ইনপুট দিবেন এবং সঠিকভাবে আপনাকে ইনপুট দিতে হবে, না হলে সঞ্চয়পত্র টিডিএস আপনি ক্লেম করতে পারবেন না সফলভাবে। কারণ এই তথ্য যদি ভুল দেন তাহলে ভেরিফাই হয়ে আসবে না সঞ্চয়পত্র সার্ভার থেকে। বিনিয়োগের বা ইস্যুর তারিখ, অর্থাৎ কত তারিখে আপনি সঞ্চয়পত্রটা কিনেছেন, এইটা এই ইস্যু ডেট এই অংশে আপনি এটা ফিল আপ করবেন। এরপর আছে ভ্যালু, অর্থাৎ সঞ্চয়পত্র কত মূল্যমানের, সঞ্চয়পত্রের মূল্য কত সেটা পাবেন হচ্ছে মূল্যমান বা স্থিতি এই কলামে। এখানে দেখুন, এখানে প্রথমটা একটু হাইড করে দেওয়া হয়েছে, এই যে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, এগুলো হচ্ছে সঞ্চয়পত্র মূল্যমান। আপনি এই ভ্যালুগুলা ওখানে লিখবেন। গ্রস ইন্টারেস্ট, অর্থাৎ আপনি এই অর্থ বছরে বা এই মানে 2025-26 কর বছরের সাথে প্রাসঙ্গিক 2024-25 অর্থ বছরে কত টাকা আপনি সুদ প্রাপ্ত হয়েছেন, যেই সুদের এই তথ্যটা আপনি পাবেন হচ্ছেন পরিশোধিত মুনাফার পরিমাণ। এই ঘরে এই যে 28,000 টাকা, এটা হচ্ছে পরিশোধিত মুনাফার পরিমাণ। এর পরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে টিডিএস, অর্থাৎ কত টাকা উৎসে কর কর্তন করা হয়েছে, উৎসে কর কত টাকা কর্তন করা হয়েছে। দেখুন 28,000 টাকার উপর প্রায় 10% হারে 2800 টাকা উৎসে কর কর্তন করা হয়েছে। 10% হারে টিডিএস 2800 টাকা কর্তন করা হয়েছে। 10% হারে উৎসে কর কর্তন করা হয়েছে 2800 টাকা। তো সেই তথ্যটা আপনি এই 2800 টাকার এখানে উল্লেখ করবেন। এনক্যাস্ট এই অপশনটা আপনি আমাদের মানে ই রিটার্ন সার্ভারে নতুন একটা অপশন এবং খুবই কার্যকরী একটা অপশন যুক্ত করেছে। সঞ্চয়পত্র নিয়ে আমাদের অনেক করদাতার অনেক একটা গ্রিপ এখানে ছিল, যেটা যে মানে সঞ্চয়পত্র সার্ভারে দেখা যাচ্ছে তারা 5% হারে ট্যাক্স কেটেছে, কিন্তু আমাদের এখানে ই রিটার্ন সার্ভারে এসে দেখা যাচ্ছে যে 10% হারে ট্যাক্স তারা ক্লেম করতেছে, অর্থাৎ 5% অতিরিক্ত ট্যাক্স কিন্তু করদাতাদেরকে পরিশোধ করতে হচ্ছে। কিন্তু সঞ্চয়পত্র সুদ কিন্তু একটা চূড়ান্ত করদাতা, অর্থাৎ সঞ্চয় অধিদপ্তর থেকে যেটা কাটতেছে সেটাই চূড়ান্ত হিসেবে পরিগণিত হবে, অর্থাৎ 5%টাই পুরো চূড়ান্ত হিসেবে পরিগণিত হওয়ার কথা। তো যে কারণে সঞ্চয়পত্রের এখানে নতুন এই বিষয়টা রিজলভ করা হয়েছে এই রিটার্ন সিস্টেমে, এবং এটা কিভাবে কাজ করবে আমি সেটা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিই, যে কোনো একটা র্যান্ডম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি। কত তারিখে ইস্যু হয়েছে আমি এখানে দিয়ে দিই 2025 তারিখ। ভ্যালু, সঞ্চয়পত্রের ভ্যালু হচ্ছে দিলাম 5 লক্ষ টাকা। গ্রোস ইন্টারেস্ট আমি পেয়েছি ধরলাম 30,000 টাকা। তো 30,000 টাকা আমি দেখেছিলাম যে সঞ্চয় অধিদপ্তরের ফেসবুক ওয়েবসাইটে দেখেছিলাম যে 5 লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর 5% হারে তারা ট্যাক্স কাটতেছে। তাহলে 30,000 টাকার উপরে আমি 1500 টাকা টিডিএস দিয়ে দিলাম, দিয়ে আমি এটা সেভ ড্রাফট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা আসি এনক্যাশড অপশনটা কখন কাজে লাগবে। এখন আপনার হতে পারে, আমি যেমন এই ব্যক্তির ক্ষেত্রেই দেখি যে এই ব্যক্তির কিন্তু 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আছে, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র আছে, পরিবার সঞ্চয়পত্র, 3টা আলাদা আলাদা স্কিমের সঞ্চয়পত্র আছে। তাহলে তার ইনপুটগুলা সে কিভাবে দিবে? একের অধিক যদি সঞ্চয়পত্র স্কিম আপনার থাকে, তাহলে এখানে নতুন করে আরেকটা অ্যাড অপশন আপনাকে যুক্ত করতে হবে। অ্যাড অপশন দেওয়ার পরে আপনি দেখুন, আমি এখানে নতুন আরেকটা সঞ্চয়পত্র তথ্য দিয়ে দিই। আচ্ছা, এখানে লিখলাম এটা হচ্ছে 3 লক্ষ টাকার। আমি এখান থেকে ইন্টারেস্ট পেয়েছি ধরুন 20,000 টাকা, যেখান থেকে 5% হারে তারা 1500 টাকা, 5% হারে হচ্ছে তারা 1,000 টাকা টিডিএস কর্তন করেছে। ওকে,
এবার আমরা দেখুন আপনার মোট টিডিএস 50,000 টাকা সুদ আয়, মোট টিডিএস কর্তন হয়েছে 25,000 টাকা, 2500 টাকা। খেয়াল করবেন আপনার মোট বিনিয়োগ কিন্তু 8 লক্ষ টাকা। তাহলে ই-রিটার্ন সার্ভার কিন্তু অবশ্যই আপনার কাছে 10% টিডিএসই তারা ক্লেম করবে। আপনি যদি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে চলে যান, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে দেখবেন যে ইন্টারেস্ট ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট 50,000 টাকা। এখানে দেখুন এই যে 50,000 টাকা 5% টিডিএস কিন্তু তারা ক্যালকুলেশন করে ক্লেম করতেছে 5% টিডিএস। এখন কথা হচ্ছে আপনি আপনার সঞ্চয়পত্র সার্ভার থেকে যেটা কেটেছে সেটা তো চূড়ান্ত করদায়ভুক্ত হয়ে যাওয়ার কথা। তাহলে আপনি মনে করুন যে এই 5 লক্ষ টাকাটা আপনি নগদায়ন করে ফেলেছেন, যেমন সঞ্চয়পত্র সার্ভারে লেখা আছে যেমন নগদায়নকৃত, অর্থাৎ আপনি এই যে 2 লক্ষ টাকার সঞ্চয়পত্র আপনার ক্রয় ছিল সেই সঞ্চয়পত্রটা আপনার হচ্ছে আপনি ইনক্যাশ করে ফেলেছেন। তাহলে ধরলাম আপনি এই 5 লক্ষ টাকার সঞ্চয়পত্রটা ইনক্যাশ করে ফেলেছেন। তো ইনক্যাশ করে ফেললে কিন্তু সেটা আর আপনার মানে নগদায়ন আপনি করে ফেলেছেন, অর্থাৎ সঞ্চয়পত্র বিনিয়োগটা আপনি রিমুভ করে দিয়েছেন। তাহলে আমি ইনক্যাশ দিয়ে দিলাম। ইনক্যাশ দিলে কি হবে? ইনক্যাশ দিলে কিন্তু আপনার এখানে যে 5 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা মোট বিনিয়োগ হচ্ছে 8 লক্ষ টাকা। এই কারণে আপনার যেহেতু 5 লক্ষ টাকার অধিক হয়ে যাচ্ছে বিনিয়োগ, সেক্ষেত্রে 10% টিডিএস তারা ক্লেম করতেছে। কিন্তু আপনার যেহেতু বিনিয়োগ আর ইনক্যাশ করে ফেলেছেন, তার মানে 5 লক্ষ টাকার বিনিয়োগটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 5 লক্ষ টাকার বিনিয়োগ আর থাকছে না, শুধু থাকছে 3 লক্ষ টাকার বিনিয়োগ, যেটা 5 লক্ষ টাকার কম। সেক্ষেত্রে 5% টিডিএসই তারা ক্লেম করবে। আপনি যদি এনক্যাশড অপশনটা চেকমার্ক করেন, এটা অবশ্যই আপনার এনক্যাশড হতে হবে। এনক্যাশড না হলে কিন্তু আপনি এটা চেকমার্ক করবেন না। আমি আবারও বলছি, এনক্যাশড হতে হবে, এনক্যাশড না হলে এটা আপনি চেকমার্ক করবেন না। তাহলে এবার আমি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে চলে যাই। দেখুন 50,000 টাকায় এই যে 2500 টাকা, অর্থাৎ যে টাকা সঞ্চয় অধিদপ্তর কর্তন করে রেখেছে সেটাই কিন্তু চূড়ান্ত করদায় হিসেবে পরিগণিত হয়েছে। আমি আবার একটু সামারি করে যদি বলি আপনাদের, যে আপনার 5 লক্ষ টাকার কম পর্যন্ত 5% হারে সঞ্চয় অধিদপ্তর যেটা ক্লেম করবে, 5% বা 10% যেটাই ক্লেম করুক সেটা চূড়ান্ত কর। 5 লক্ষ টাকার অধিক যদি হয় সেক্ষেত্রে সঞ্চয় অধিদপ্তর 10% হারে টিডিএস কর্তন করবে। এখন বিষয়টা হচ্ছে আপনার দুইটা সঞ্চয়পত্র আছে, একটা 5 লক্ষ টাকার, একটা 3 লক্ষ টাকা। এর মধ্যে 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র আপনি ইনক্যাশ করে ফেলেছেন সংশ্লিষ্ট অর্থ বছরে, অর্থাৎ নগদায়ন করে ফেলেছেন, মানে ওই বিনিয়োগটা আপনার আর নাই। পুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ 5 লক্ষ টাকার অধিক হয়, সেক্ষেত্রে পুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ 5 লক্ষ টাকার অধিক না হলে 5% এবং অধিক যদি হয়ে যায় তাহলে 10%। তাহলে এই 10% আপনার মানে আপনি যদি এনক্যাশড অপশনটা যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার 10% হারে পুরো অ্যামাউন্টের উপরে ট্যাক্স দিতে হচ্ছে। আর এনক্যাশড এই তথ্যটা রিটার্ন সার্ভারকে দেওয়ার কারণে আপনার যতটুকু ট্যাক্স কর্তন হয়েছে সেটাই চূড়ান্ত করদায় হিসেবে পরিগণিত হচ্ছে। আচ্ছা, তো এটা আমি সেভ ড্রাফট দিয়ে রাখলাম। এরপরে আছে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র পেনশনার। ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র পেনশনার, অর্থাৎ আপনার পেনশনার সঞ্চয়পত্র আছে। পেনশনার অর্থাৎ পেনশনার সঞ্চয়পত্র কিন্তু যারা দেখা যাচ্ছে যে পেনশনে গিয়ে থাকেন, তারপর ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড, স্বীকৃত ভবিষ্যৎ তহবিল থেকে কোনো টাকা পান, সেটা দিয়ে সাধারণত তারা পেনশনার সঞ্চয়পত্রটা কিনে থাকতে পারেন। তো পেনশনার সঞ্চয়পত্র ইনপুটটাও সেম, আমরা একটু আগে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেম ইনপুট, এখানেও এনক্যাশড অপশনের ক্ষেত্রে আপনাদেরকে আমি একই কনসেপ্টই বলবো। আয়কর আইনে আমাদের ষষ্ঠ তফসিলে যেটা বলা আছে সেটা হচ্ছে পেনশনার সঞ্চয়পত্রের পুঞ্জীভূত বিনিয়োগ যদি 5 লক্ষ টাকা অতিক্রম না করে, সেক্ষেত্রে ওই 5 লক্ষ টাকার উপরে আপনি যে সুদটা প্রাপ্ত হচ্ছেন সেই সুদের উপরে কোনো ট্যাক্স কর্তন করা যাবে না। এটা হচ্ছে আয়কর আইনের ষষ্ঠ তফসিলে বলা আছে, এবং সংশ্লিষ্ট 105 নম্বর ধারাতেও বলা আছে যে পুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ 5 লক্ষ টাকা ক্রস না করলে পেনশনার সঞ্চয়পত্রে কোনো টিডিএস কর্তন করা যাবে না। তারপরেও যদি সঞ্চয় অধিদপ্তর অনেক ক্ষেত্রে দেখা যায় 5% টিডিএস কর্তন করে থাকে বা 10% টিডিএস কর্তন করে থাকে, 5% টিডিএস তারা যেটা কর্তন করে বা 10% যেটা কর্তন করে সেটা কিন্তু চূড়ান্ত করদায়ভুক্ত হিসেবে পরিগণিত হবে। এবং এখানেও আগের মতোই এনক্যাশড অপশনটা যদি আপনি সঞ্চয়পত্র নগদায়ন করে থাকেন সেক্ষেত্রে ওই তথ্যটা আপনি এখানে দিতে পারবেন। এবার আমরা পরের অপশনে চলে যাই, ইন্টারেস্ট প্রফিট ব্যাংক অর ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ আপনি কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে যদি কোনো সুদ প্রাপ্ত হন সেই সুদের আয়টা আপনি কিভাবে এখানে দেখাবেন। আমি একটা ডেমো আপনাদেরকে দেখাই। এই স্টেটমেন্টে 27/12/24 তারিখে আমাকে কিছু ইন্টারেস্ট দেওয়া হয়েছে, যেমন 31/12/24 তারিখে কিছু ইন্টারেস্ট আমাকে দেওয়া হয়েছে, 112 টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে, 112 টাকা, এবং এখান থেকে 112 টাকা থেকে টিডিএস কেটে নেওয়া হয়েছে 17 টাকা। আচ্ছা, আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে আপনি
আদার ফি এবং চার্জ, যেমন এখানে বলেছিলাম যে রিলেটেড ফিস অ্যান্ড চার্জ। রিলেটেড ফিস অ্যান্ড চার্জটা আপনি কিভাবে পরিশোধ করবেন, কিভাবে দেখাবেন আপনি? রিলেটেড ফিস চার্জ যেমন ধরেন আপনার ব্যাংক কিন্তু ব্যাংকে যে অ্যাকাউন্ট আপনি তৈরি করেছেন সেই অ্যাকাউন্ট রাখার জন্য একটা মেইনটেনেন্স চার্জ আছে, এটা একটা আপনার ফি চার্জ। ভ্যাট অন মেইনটেনেন্স চার্জ, এটাও এক ধরনের, এটা আপনি যোগ করবেন। SMS চার্জ, আপনার ব্যাংক যে আপনাকে SMS দেয় প্রতি মাসে আপনার ব্যালেন্স সম্বন্ধে অবগত করায়, সেটা একটা চার্জ আছে। SMS চার্জের উপরে ভ্যাট আছে। আপনি এটিএম থেকে যদি টাকা উত্তোলন করেন, এটিএম এর ক্ষেত্রে এটিএম ইয়ারলি চার্জ আছে এবং ওই এটিএম এর চার্জের উপরে আবার ভ্যাট আছে। আবার এক্সাইজ ডিউটি আছে, অর্থাৎ এক্সাইজ ডিউটি, এই ভ্যাট, তারপরে মেইনটেনেন্স চার্জ, SMS চার্জ, এগুলো কিন্তু আদার্স ফিস চার্জ, যেটা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার যে জমা আছে সেখান থেকে টাকা কর্তন হয়ে যাচ্ছে। দেখুন সবগুলো কিন্তু কর্তন, এগুলো সবগুলো হচ্ছে কর্তন। আপনি এই সবগুলো কর্তন, টিডিএস বাদে, টিডিএসটা আলাদা, টিডিএস বাদে যতগুলো আলাদা আলাদা চার্জ আছে সে সবগুলোর কর্তন যোগ করে যে ফিগারটা, সেটা কিন্তু আপনি এই রিলেটেড ফিস চার্জের ভিতরে দেখাতে পারবেন। আর ইয়ার এন্ড ব্যালেন্সটা আপনি কোথায় পাবেন? ইয়ার এন্ড ব্যালেন্সটা পাবেন হচ্ছে একদম স্টেটমেন্টের একদম লাস্টে। ইয়ার এন্ড ব্যালেন্সটা যেমন দেখা যাবে যে এই বছর শেষে আপনার ব্যালেন্স হচ্ছে 5,279 টাকা, এটা হচ্ছে আপনার ইয়ার এন্ড ব্যালেন্স, সেটা আপনি এখানে লিখে দিবেন। তাহলে আমি একটু এখানে লিখে দিই র্যান্ডম সোনালী ব্যাংক, এটার আমার সেভিংস ডিপোজিট, ব্রাঞ্চ নেম আমি দিলাম হচ্ছে মিরপুর। আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা একদম অ্যাকাউন্ট নাম্বারটা সাধারণত অ্যাকাউন্টের শুরুতে পাওয়া যায়, এই যে এখানে আমি অ্যাকাউন্ট নাম্বারটা হাইড করে রেখেছি। আপনাদের সংশ্লিষ্ট যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা আপনারা দিবেন। আমি এখানে র্যান্ডম একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিই। আমি ইন্টারেস্ট পেয়েছিলাম কত টাকা? ইন্টারেস্ট পেয়েছিলাম হচ্ছে 112 টাকা। আমি একটু বেশি করে এখানে দেখাই যে আমি ইন্টারেস্ট পেয়েছি 5,000 টাকা। আমার রিলেটেড ফিস অর্থাৎ ভ্যাট, তারপরে হচ্ছে এক্সাইজ ডিউটি, SMS চার্জ, মেইনটেনেন্স চার্জ মিলে আমি ধরলাম যে 500 টাকা আমার কর্তন হয়েছে। 500 টাকা আমাকে তারা আমার মানে অ্যাকাউন্ট থেকে কেটে রেখেছে। তা টিডিএস 500 টাকার উপরে 10% টিডিএস তারা কেটে রেখেছে। 5,000 টাকার উপরে 500 টাকা টিডিএস কেটে রেখেছে এবং ইয়ার এন্ড ব্যালেন্স আমি দেখালাম 10,000 টাকা। তাহলে দেখুন আপনার নেট ইনকাম 4500 টাকা, অর্থাৎ 5,000 টাকা থেকে যে 500 টাকা আপনার রিলেটেড ফি এবং চার্জ আছে সেটা বাদ হয়ে 4,500 টাকা হচ্ছে আপনার নেট ইনকাম, আর টোটাল টিডিএস কর্তন হয়েছে 500 টাকা, সেটা এখানে এসছে। এটা হচ্ছে সেভ ড্রাফট আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আপনার মনে করুন যে FDR থাকে, FDR, সেক্ষেত্রে আপনি এটা আপনি কিভাবে দেখাবেন? সেভিংসের পাশাপাশি তো FDR আপনার থাকতে পারে, রাইট? তাহলে FDR যদি থাকে তাহলে আমি এখানে লিখে দিই অ্যাড দিয়ে আমি এখানে নতুন আরেকটা অপশন এন্ট্রি, আমি এখান থেকে ধরলাম সোনালী ব্যাংকে আমার একটা এন্ট্রি আছে, এখান থেকে আপনি FDR টার্ম ডিপোজিট মিরপুর আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি 3456789 এরকম দিয়ে দিলাম। গ্রোস ইন্টারেস্ট আমি একটা স্যাম্পল একটা FDR স্টেটমেন্ট আপনাদের সামনে বের করছি। যেমন ধরেন এটা হচ্ছে একটা FDR স্টেটমেন্ট। এই FDR এ দেখা যাচ্ছে যে আমার 30 লক্ষ টাকার FDR, 30 লক্ষ টাকার FDR এর মধ্যে হচ্ছে আমার ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে 1,35,000 টাকা। এখান থেকে 10% TDS কর্তন হয়েছে, বছরে দুবার তারা আমাকে সুদটা দিয়েছে 1,35,000 এবং 1,35,000, টোটাল 2,70,000 টাকা আমি FDR এর সুদ থেকে পেয়েছি হচ্ছে 2,70,000 টাকা। এখানে সাধারণত FDR এ কোনো আলাদা ফি বা চার্জ থাকে না টিডিএস ব্যতীত। আমি এখানে ধরলাম যে আমাকে বছরে 27,000 টাকা তারা ট্যাক্স কেটে রেখেছে এবং ইয়ার এন্ড ব্যালেন্স হচ্ছে FDR এর যে লাস্ট ব্যালেন্স যেটা ছিল, অর্থাৎ এই যে ব্যালেন্স 3243,000, এটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে সঠিকভাবে। আমি এখানে অত বেশি লিখছি না, আমি এখানে লিখছি হচ্ছে আমি ওটাই লিখে দিচ্ছি 3243,000, এটা হলো আমার FDR। তাহলে দেখেন আপনার নেট ইনকাম কিন্তু এখন বেড়ে গিয়েছে 2,74,500 টাকা, অর্থাৎ আগের যে সেভিংস অ্যাকাউন্টের ছিল সেটার সাথে এটা যোগ হয়ে এখানে এটা চলে এসেছে। আচ্ছা, এর মধ্যে আমি একটা বিষয় ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যে সঞ্চয়পত্রের যে মানে অংশটা ছিল সঞ্চয়পত্রের, এটা কিন্তু আমার এখান থেকে এটা সেভ না দেওয়ার কারণে এটা চলে গিয়েছে। তো এরকম ক্ষেত্রে আপনার ধরুন ব্যাংক ইন্টারেস্ট আছে, সঞ্চয়পত্র আছে, ডিভিডেন্ড আছে, এতগুলো আয় আছে আলাদা আলাদা। এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণত আপনার ব্যাংক ইন্টারেস্ট আছে, সঞ্চয়পত্রের সুদ আয় আছে, ডিভিডেন্ড আয় আছে,
সেক্ষেত্রে আপনার এই আয়গুলো কিভাবে দেখাবেন, এখানে দেখবেন অ্যাড অ্যানাদার টাইপ। অ্যাড অ্যানাদার টাইপ দিলে আপনি এই যে এখানে দেখবেন যে আরেকটা টাইপ এখানে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, যে নতুন একটা টাইপ এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, যেমন আমি যেটা দিয়েছিলাম স্কিপ করে গিয়েছিলাম, সাধারণত 2024 1 2 3 4 5 6 7 ইস্যু ডেট 24/6/25, ভ্যালু 5 লক্ষ টাকা, 30,000 টাকা, 1500 টাকা। সেভ ড্রাফট দিয়ে দিলাম। আচ্ছা, সঞ্চয়পত্র ইস্যুটা যেহেতু আমরা আগে আলোচনা করছি, সেটা নিয়ে আর নতুন কিছু বলছি না। এর পাশাপাশি আপনার মনে করেন ডিভিডেন্ড আয় আছে, বা আপনার হচ্ছে ট্রেজারি বিল, বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিজ এরকম আয় আছে। আমি সবগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। আমি প্রথমে দেখাই হচ্ছে ডিভিডেন্ড আয় যদি থাকে, তাহলে আমি এখান থেকে আরেকটা অ্যাড অ্যানাদার টাইপ নিয়ে নিলাম। নিয়ে আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করলাম ডিভিডেন্ড অ্যানাদার টাইপ। এই ডিভিডেন্ড আয়ের ক্ষেত্রে আপনি কিভাবে, যেমন ডিভিডেন্ড আয়টা হচ্ছে যদি শেয়ার বাজারে আপনার বিনিয়োগ থাকে, আমি এখানে একটা র্যান্ডম ডিভিডেন্ড আয়ের একটা স্টেটমেন্ট দেখাচ্ছি আপনাদের। যেমন এটা হচ্ছে সেই পোর্টফোলিও, শেয়ার বাজারের পোর্টফোলিও, যে আপনার এটা একটা মানে এআই দিয়ে তৈরি করা একটা স্টেটমেন্ট, এটা কোনো বাস্তব স্টেটমেন্ট না, আপনাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে স্টেটমেন্টের পোর্টফোলিওতে কিন্তু নিচের দিকে যে বাস্তব পোর্টফোলিও স্টেটমেন্টের সাথে এটার অনেক পার্থক্য আছে। বাস্তব পোর্টফোলিও স্টেটমেন্ট এভাবে আলাদা করে সেভাবে লেখা থাকে না, তবে ওখানে ডিভিডেন্ড ইনকাম এবং টিডিএস নিয়ে আলাদা একটা পোর্শনই থাকে। তো এখানে তার যে ডিভিডেন্ড ইনকামটা কিন্তু এখানে উল্লেখ আছে, সেই তথ্যটা কিন্তু আপনার এখানে দিতে হবে, যে আপনি কোন কোম্পানির শেয়ার ক্রয় করেছেন এবং কত টাকা ডিভিডেন্ড আপনি পেয়েছেন, গ্রোস ডিভিডেন্ড, রিলেটেড এক্সপেন্স। এটা কিন্তু আপনার পোর্টফোলিওতে যদি এরকম কোনো এক্সপেন্স উল্লেখ থাকে সেটা আপনি দেখাবেন, না থাকলে নাই। আর টিডিএস হচ্ছে কত টাকা উচ্ছে কর্তন করা হয়েছে। আমি এটা আলাদা করে আমি ডিভিডেন্ড ইনকাম দেখাচ্ছি না, এটা এইভাবেই আপনি দেখাবেন। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনার ট্রেজারি বিল। আমি যেটা বলেছিলাম যে ট্রেজারি বিল, বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটি উইথ টিডিএস, এটা হচ্ছে যদি আপনি সেখান থেকে কোনো কমিশন বা ডিসকাউন্ট এরকম কোনো একটা অ্যামাউন্ট পেয়ে থাকেন। যেমন আমি একটা ট্রেজারি বিলের একটা ছবি দেখাই। যেমন এটা হলো যেমন বাংলাদেশ ব্যাংকের একটা ট্রেজারি বন্ডের একটা স্ক্রিনশট আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু কিছু তথ্য আছে, এই তথ্যগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যেমন কি কি তথ্য আছে, যেমন প্রথমে লিখতে হবে এটা কোন ব্যাংক থেকে আপনি ক্রয় করেছেন, আপনি সেই ব্যাংকের নামটা উল্লেখ করবেন। এটা টাইপ হলো ট্রেজারি বন্ড, কোন ব্রাঞ্চের সেটা উল্লেখ করবেন। অ্যাকাউন্ট নাম্বার, ইনস্ট্রুমেন্ট নাম্বার, আইএসআইএন নাম্বার, এটা কোথায় পাবেন আপনি, এটা কিন্তু আপনার যে সংশ্লিষ্ট ট্রেজারি স্টেটমেন্ট আছে সেই ট্রেজারি স্টেটমেন্টে দেখেন এই যে আইএসআইএন নাম্বার, দ্বিতীয় কলামে কিন্তু এটা আপনি পেয়ে যাবেন আইএসআইএন নাম্বার। আচ্ছা, এরপর আছে গ্রোস ইন্টারেস্ট প্রফিট। গ্রোস ইন্টারেস্ট প্রফিটটা আপনি কোথায় পাবেন, গ্রোস ইন্টারেস্ট প্রফিটটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন, গ্রোস ইন্টারেস্ট প্রফিটটা বলতে বেসিক্যালি এখানে হচ্ছে কুপন বা ডিসকাউন্ট অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা কুপন পেয়েছেন, মানে ডিসকাউন্ট বা কমিশন কত টাকা পেয়েছেন সেই তথ্যটা আপনি এখানে উল্লেখ করবেন। এবং এর সাথে যদি কোনো রিলেটেড ফি এবং চার্জ যদি থাকে সেটা উল্লেখ করবেন। এখানে আসলে এরকম কোনো ফি বা চার্জ নেই, তাহলে আপনি এটা 0 দিয়ে চলে যাবেন। টিডিএসটা হচ্ছে কত টাকা উচ্ছেকর কর্তন করা হয়েছে, আপনি দেখুন টিডিএসটা কর্তন করা হয়েছে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, এই কলামে আপনি কিন্তু এই তথ্যটা পাবেন। অর্থাৎ 6,000 টাকা ডিসকাউন্ট পেয়েছেন, যার মধ্যে 300 টাকা টিডিএস কর্তন করা হচ্ছে, 5% হারে। ইয়ার এন্ড ব্যালেন্সটা আপনার হচ্ছে একদম এটা লাস্টের দিকে থাকবে, ইয়ার এন্ড ব্যালেন্সটা আপনি সেখানে এভাবে উল্লেখ করে দেবেন। এখানে আসলে এভাবে উল্লেখ নাই দেখে আমি আর দেখাতে পারছি। তো এটা হলো ইনপুট দেওয়ার পদ্ধতি। তো এটাও আমি আর বিস্তারিত দেখাচ্ছি না, আমি জাস্ট দেখালাম যে আমার ব্যাংক সুদ, এফডিআর এবং সঞ্চয়পত্রের ইনকামটা আছে। এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এর বাইরে আমি বলেছিলাম যে যদি আপনার অন্য কোনো সিকিউরিটিজ বা এই জাতীয় কোনো ইনকাম থাকে, যেমন আমি বলেছিলাম জীবন বীমার যে পলিসি, সেই পলিসি ধরুন 3 লক্ষ টাকা জীবন বীমা কিনেছেন, সেই পলিসির অতিরিক্ত আপনি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আপনি অতিরিক্ত আরো 50,000 টাকা পেয়েছেন, তাহলে ওই যে 50,000 টাকা ওইটা কিন্তু আপনার একটা মানে আয়। সেই 50,000 টাকার ইনফরমেশনটা আপনি অ্যাড অ্যানাদার টাইপে গিয়ে আপনি এখান থেকে এই ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ ফাইন্যান্সিয়াল অ্যাসেট সেটা আপনি পার্টিকুলার লিখবেন। পেমেন্ট অথরিটি, কোন জীবন বীমা থেকে আপনি পেমেন্টটা পেয়েছেন এবং কত টাকা কোন ডেটে পেয়েছেন, কত টাকা পেয়েছেন, গ্রোস অ্যামাউন্ট কত পেয়েছেন, রিলেটেড যদি কোনো এক্সপেন্স থাকে এবং এর সাথে টিডিএস থাকে, এটা আপনারা এখানে দিবেন। এটার আমি এত বিস্তারিত দেখাচ্ছি না। আপনাদের সুবিধার্থে একটা বিষয় আমি একটু দেখাবো আপনাদের, সেটা হচ্ছে
আমাদের যে এই যে মিনিমাম ট্যাক্সের যে কথা আমরা বারবার বলছি যে কোন কোন ধারাগুলো মিনিমাম ট্যাক্সের আওতাভুক্ত, এখানে অনেকগুলো ধারা আছে, আমি সবগুলো বলছি না, যেগুলো আপনাদের কাজে লাগে। যেমন ধারা 102 এর কথা বলেছি যে ব্যাংক সুদ, এফডিআর বা পোস্ট অফিস সঞ্চয় হিসাব বা অন্যান্য, যেমন আপনি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেরও যদি কোনো ওখান থেকেও যদি কোনো আপনি সুদায় প্রাপ্ত হন, সেটাও কিন্তু ধারা 102 অনুযায়ী মানে ওখান থেকে টিডিএস কর্তন করার কথা হচ্ছে 10% হারে টিডিএস কর্তন করার কথা আয়কর আইনের। এটা হচ্ছে একটা মিনিমাম ট্যাক্স অর্থাৎ ন্যূনতম কর। ধারা 105 সঞ্চয়পত্র, এখানে টিডিএস কর্তন করার কথা হচ্ছে 10%, এটা হচ্ছে চূড়ান্ত কর। ধারা 106 সরকারি সিকিউরিটিজ বন্ড, এখান থেকে টিডিএস কর্তন করার কথা 5%, এটা হচ্ছে মিনিমাম ট্যাক্স। ধারা 117 ডিভিডেন্ড, এখান থেকে টিডিএস কর্তন করতে হবে 10% অথবা 15%, এখানে ব্যক্তি এবং কোম্পানি দুইটা আলাদা বিষয় আছে, যে কারণে আলাদা আলাদা রেট, এটা হচ্ছে একটা মিনিমাম ট্যাক্স। ধারা 99 আমি একটু আগে যেটা বললাম যে জীবন বীমা পলিসির প্রিমিয়ামের অতিরিক্ত যদি কোনো অঙ্ক পেয়ে থাকেন, এটাও হচ্ছে মিনিমাম ট্যাক্সের আওতাভুক্ত, এটা হচ্ছে 5% টিডিএস কাটার কথা। ধারা 100 যেটা, সেটা হচ্ছে বীমার কমিশন, অর্থাৎ যারা বীমা বিক্রি মানে বীমা মানে যারা বীমার কর্মচারী আর কি, তারা দেখা যাচ্ছে বীমা মানে বিভিন্ন মানুষের কাছে বীমার পলিসি সেল করে, তারা এরকম কিছু কমিশন পেয়ে থাকেন কোম্পানি থেকে, বীমা কমিশন। সেই বীমা কমিশনের যে তারা যেটা পাচ্ছে তার উপরে 5% হারে টিডিএস কর্তন করার বিধান আছে, এটাও মিনিমাম ট্যাক্সের আওতাভুক্ত। আর এই যে অংশগুলো, শ্রমিক অংশগ্রহণ তহবিল বা আমরা যেটা বলি যে ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড, WPPF, এটা হচ্ছে আপনার মিনিমাম ট্যাক্সের আওতাভুক্ত। এখান থেকে যদি কোনো আয় থাকে, এই যে অংশগুলো, ধারা 88, ধারা 112 নগদ রপ্তানি ভর্তুকি সাবসিডি, এটা কিন্তু আবার চূড়ান্ত কর দায়ভুক্ত, টিডিএস 10% হারে কাটার বিধান রয়েছে এবং এটা চূড়ান্ত কর দায়ভুক্ত। ধারা 90 ট্রেনিং সম্মানী মিটিং ফি, টিডিএস 10% কাটার বিধান রয়েছে, এটা হচ্ছে উৎসকর বিধিমালা 24 এর বিধি 4 মোতাবেক, এটা মিনিমাম ট্যাক্সের আওতাভুক্ত। তারপর আছে কনসালটেন্সি, এটা হচ্ছে আপনার 10% মানে উপদেষ্টা বা পরামর্শক হিসেবে যদি কোনো আপনি কনসালটেন্সি ফি পান, সেটার ক্ষেত্রে 10% টিডিএস কর্তনের বিধান রয়েছে, এটাও উচ্চকর বিধিমালা 2024 এর বিধি 4 মোতাবেক এবং এটা মিনিমাম ট্যাক্সের আওতাভুক্ত। এছাড়া রয়্যালটি, লাইসেন্স ফি, পেটেন্ট, ট্রেডমার্ক, এই ধরনের কোনো আয় যদি আপনার থেকে থাকে, রয়্যালটি পেয়ে থাকেন, লাইসেন্স ফি পেতে পারেন, পেটেন্ট ট্রেডমার্ক বাবদ কোনো আয় আপনার হতে পারে, সেক্ষেত্রেও টিডিএস 10% কর্তনের বিধান রয়েছে, এটা মিনিমাম ট্যাক্সের আওতাভুক্ত। এটার আছে লটারি, অনলাইন গেমস খেলে থাকেন অনেকে, ওখান থেকে ইনকাম হলে ওই ইনকামের থেকে 20% টিডিএস কর্তন করার বিধান রয়েছে, যা মিনিমাম ট্যাক্সের আওতাভুক্ত। তবে লটারি অনলাইন গেমস থেকে যে ইনকাম হবে ডাইরেক্ট 25% ট্যাক্স কর্তন করার বিধান রয়েছে, অর্থাৎ 1 লাখ টাকা ইনকাম হলে 25,000 টাকা ট্যাক্স কর্তন করার বিধান রয়েছে 8ম তফসিল মোতাবেক। আর যদিও এটা মানে কর্তনকারী কর্তৃপক্ষ 25% না কাটে, তাহলে 20%টা অবশ্যই তাকে কাটতে হবে, আর পরবর্তীতে এটা 25% 8ম তফসিল মোতাবেক রিটার্নের সময় তাকে পরিশোধ করতে হবে, অর্থাৎ 20%-এর সাথে অতিরিক্ত 5% যেটা, ওটা পরিশোধ করে দিতে হবে। তো এটা হলো আপনাদের মোটামুটি ন্যূনতম করের আওতাভুক্ত, যেগুলো আমাদের আয়কর আইনের লাগে, ইনপুট দেওয়ার সময় লাগে, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখালাম। তো এই যে ধারা 88, ধারা 112, ধারা 90, ধারা 91, ধারা 118 আয়টা আমরা অন্যান্য উৎসের আয়ের মধ্যেই দেখতে পাবো। তো আমরা এখন সেই পোর্শনে চলে যাচ্ছি। তার আগে আমি জাস্ট একটা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে দিই, সেটা হলো ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে যদি যান, এখন দেখেন আপনার টোটাল ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট হচ্ছে 3,04,500 টাকা। 3,04,500 টাকার মধ্যে আপনার 29,000 টাকা হচ্ছে মানে টিডিএ মানে ট্যাক্স এসেছে, 29,000 টাকা হচ্ছে প্রদেয় কর হচ্ছে 29,000 টাকা। তাহলে আমরা দেখি একটু 29,000 টাকার ব্রেকডাউনটা করি। 29,000 টাকার ব্রেকডাউন যদি আমরা করি, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার সঞ্চয়পত্র আছে 1500 টাকা, এই 1500 টাকা তো চূড়ান্ত কর। এরপর আপনার এখান থেকে কি ট্যাক্স আছে দেখুন, 27,500 টাকা, অর্থাৎ হচ্ছে আপনার এই যে সেভিংস অ্যাকাউন্ট এবং এফডিআর, এই বাবদ যে 27,500 টাকা টিডিএস কর্তন ছিল, 27,500 এবং এই যে চূড়ান্ত কর 1500 টাকা, সেই দুইটা মিলে এই ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে হলো 29,000, এই আপনার হচ্ছে 29,000 টাকা হচ্ছে আপনার উৎসে মানে প্রদেয় কর, এই 29,000 টাকা। তাহলে এইটার এবার ক্রেডিট আপনি কিভাবে নেবেন? ক্রেডিট নেওয়ার জন্য আপনাকে এখানে একদম নিচে চলে যেতে হবে। নিচে আপনারা আমরা এই বিষয়গুলো আমাদের আগের ভিডিওতে আমরা বারবার দেখিয়েছি যে আপডেট ট্যাক্স অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাসে আপনাকে চলে যেতে হবে। আপডেট ট্যাক্স অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাসে যাওয়ার পরে ই রিটার্ন লেজার ওপেন হবে। এই ই রিটার্ন লেজার থেকে ক্লেইম সোর্স ট্যাক্স অপশনে এসে আপনাকে, যেমন আমাদের যেহেতু এখানে দুই ধরনের আয় ছিল, ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট প্রফিট,
ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট এবং প্রফিট, এই তথ্যগুলো আপনাকে প্রথমে এখানে দিতে হবে। আচ্ছা, আপনি আপনার যে ব্যাংকে ও ইনকামের সময় কিন্তু এই বিস্তারিত তথ্য দিয়েছিলেন যে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট নাম্বার, কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন, কত টাকা টিডিএস, এগুলো কিন্তু মানে ওখানে দেওয়া ছিল। এখানে আবার আপনাকে এটা টাইপ করতে হবে। তবে সব থেকে সুবিধার যে বিষয়টা ইরিটেন্ট সিস্টেমে আছে সেটা সিঙ্ক ফ্রম ইনকাম নামে একটা অপশন আছে। সিঙ্ক ফ্রম ইনকামটা কি? সিঙ্ক ফ্রম ইনকামটা হচ্ছে আপনি ইনকামে যে টাইপটা করেছেন, ইনকামে যে আপনি অলরেডি ইনপুট দিয়ে এসছেন, সেই ইনপুটের ইনফরমেশনগুলো কিন্তু আপনি ওখান থেকে ডাইরেক্টলি আপনি কপি করতে পারবেন। যেমন এই যে সিঙ্ক ফ্রম ইনকামে ক্লিক করার পর আপনার এখানে চলে এসছে যে আপনার ওই ইনপুটের তথ্যগুলো, এটা আপনি সিঙ্ক ভ্যালুস যদি দেন দেখবেন যে এই 27,000 এবং এই 500 টাকা আপনার এখানে ইনপুট হিসেবে চলে এসছে। এখানে কিন্তু এটা চলে এসছে, আপনি ট্যাক্স ক্রেডিট ক্লেম করে ফেলুন। এটা কিন্তু আপনাকে কষ্ট করে আর টাইপ করতে হলো না। এটা হচ্ছে সিঙ্ক ফ্রম ইনকাম। আরেকটা আছে সঞ্চয়পত্র। আপনার যেহেতু সঞ্চয়পত্রে 1500 টাকা ট্যাক্স ক্রেডিট ক্লেম করা রয়েছে, সঞ্চয়পত্রে 1500 টাকা ক্লেম করা রয়েছে, তো এই তথ্যটা আপনি কিভাবে ক্লেম করবেন এখানে? আচ্ছা, আমি এখানেও কিন্তু সিঙ্ক ফ্রম ইনকামের একটা অপশন রয়েছে। সিঙ্ক ফ্রম ইনকাম আপনি এখানে চাইলে করতে পারবেন, কিন্তু আমি যে সঞ্চয়পত্রের তথ্যটা দিয়েছি এটা একটা র্যান্ডম ইনপুট, এটা কিন্তু কোনো অ্যাকচুয়াল ইনপুট ছিল না, যে কারণে এটা কোনো ভেরিফাইড ডাটা না, যেটা আমি এই কারণেই আপনাদের এখানে ক্রেডিটটা নেওয়া দেখাতে পারছি না। কিন্তু পদ্ধতিটা হচ্ছে এরকমই, আপনি এখানে এসে সিঙ্ক ফ্রম ইনকাম বাটনে এসে ক্লিক করলে আপনার ওই ভেরিফাইড ডাটাটা ওখান থেকে ডাইরেক্ট আপনি এখানে কপি করতে পারবেন এবং ওই টিডিএসটুকু সঞ্চয়পত্র সার্ভার থেকে ভেরিফাইড হয়ে এখানে ক্রেডিট হয়ে যাবে। তো ওইটুকু আর আমরা এখানে দেখাতে পাচ্ছি না। এবার আমি আমাদের রিটার্ন সিস্টেমে ব্যাক করি, তাহলে দেখতে পাবেন আপনাদের এই যে 29,000 টাকার মধ্যে 27,500 টাকা আপনার ট্যাক্স ক্রেডিট অলরেডি নেওয়া হয়ে গিয়েছে। আপনারা দেখুন এই যে ব্যাংক স্টেটমেন্ট থেকে 27,500 টাকা টিডিএস মানে ক্রেডিট নেওয়া হয়েছে। আর 1500 টাকা আমরা আসলে, যেহেতু আমার কাছে ভেরিফাইড ডাটা নেই, যে কারণে আমি দেখাতে পারলাম না, কিন্তু পদ্ধতিটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আমি এর সাথে প্রাসঙ্গিক আরেকটা ইনফরমেশন আপনাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে আপনার যে সঞ্চয়পত্র এক ধরনের বিনিয়োগ, আপনার ফাইন্যান্সিয়াল সঞ্চয়পত্র একটা বিনিয়োগ আছে, তারপর আপনার এফডিআর এর একটা বিনিয়োগ রয়েছে। এই বিনিয়োগগুলো কিন্তু আবার আপনাকে আপনার অ্যাসেট লায়াবিলিটি অর্থাৎ পরিসম্পদ দায় বিবরণীতে কিন্তু এটা দেখাতে হবে। সেটা আপনি কিভাবে দেখাবেন? আপনারা যদি এখানে দেখেন অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি পেজে চলে যান, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি পেজে যদি আসেন, সেক্ষেত্রে আপনারা অ্যাসেটের ভিতরে দেখবেন যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভিতরে আমি যদি ক্লিক করি, তাহলে এখানে সঞ্চয়পত্র এবং আপনার আরেকটা যে আছে, যেমন হচ্ছে ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট, এই অপশনটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। তাহলে দেখুন সঞ্চয়পত্র, এখানে আপনার ওইটা কি ধরনের সঞ্চয়পত্র সেটা আমরা আপনাদের বলেছিলাম যে স্টেটমেন্টে লেখা আছে, কিন্তু পরিবার সঞ্চয়পত্র নাকি 3 বছর মেয়াদী 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র, সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, ইস্যু ডেট দিবেন এবং ওটার মানে কত টাকা মূল্যের সঞ্চয়পত্র আপনি করেছেন। আপনি যদি এটা টাইপ করতে না চান, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট ইম্পোর্ট ফ্রম ইনকাম নামে একটা বাটন আছে, সেইখান থেকে যদি আপনি ক্লিক করেন, তাহলে এটা এই ভ্যালুটা কিন্তু এখানে এই যে সিঙ্ক হয়ে যাবে, অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যাবে। যেমন ওখানে ছিল সঞ্চয়পত্র আদার দেন পেনশন, আপনি চাইলে এখানে এটা লিখে দিতে পারেন যেটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্র, পরিবার সেভিং সার্টিফিকেট, আপনি লিখে দিতে পারেন। এফডিআর এর ক্ষেত্রে যেটা, এফডিআর এর ক্ষেত্রেও সেম, এফডিআর নেম অফ দ্য ব্যাংক, কোন ব্যাংকের এফডিআর, অ্যাকাউন্ট নাম্বার এবং কোন ব্যালেন্স অ্যামাউন্ট, মানে আপনার হচ্ছে কত টাকা আপনি বিনিয়োগ করেছিলেন, সেই বিনিয়োগের ইনফরমেশনটা এখানে দিতে হবে। আপনি চাইলে ডাইরেক্টলি ইম্পোর্ট ফ্রম ইনকাম থেকে ওইটা কপি করে আনতে পারবেন। এই যে দেখুন এফডিআর, এইটা এখানে সিঙ্ক ভ্যালুস দিলে এখানে ডাইরেক্টলি এই ইনফরমেশনটা কিন্তু চলে আসলো। অর্থাৎ আপনি ইনকাম দেখাচ্ছেন কিন্তু আবার অ্যাসেট লায়াবিলিটিতে দেখাচ্ছেন না, যেটা পরবর্তীতে আয়কর কর্তৃপক্ষের প্রশ্নের সম্মুখীন আপনি হতে পারেন, যে কারণে প্রাসঙ্গিক তথ্যগুলা আপনার ইনকাম এবং আইটি 10B-তে অবশ্যই এটা দেখাতে হবে। তো আমাদের আজকের আলোচনার আরেকটা বিষয় হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। এখন আমরা আসলে অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, যে কারণে ইনকাম ফ্রম আদার সোর্সেসটা আমরা পরবর্তী ভিডিওর জন্য রেখে দিচ্ছি। তো আপনাদের আজকে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা আমরা দেখানোর চেষ্টা করেছি, যেখানে বিস্তারিতভাবে মিনিমাম ট্যাক্সের কনসেপ্ট, সঞ্চয়পত্র, এফডিআর, ডিভিডেন্ড বা এর বাইরে যদি কোনো আয় থাকে কিভাবে আপনি ইনপুটগুলো দিবেন, ট্যাক্স কর্তন কিভাবে করবেন এবং সঞ্চয়পত্রের চূড়ান্ত করের ক্রেডিটটা আপনি কিভাবে নেবেন, অ্যাসেট লায়াবিলিটিতে সেটা কিভাবে নেবেন, কিভাবে প্রদর্শন করবেন, সেই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা এতে উপকৃত হয়েছেন। আমরা পরবর্তী পর্বে ইনকাম ফ্রম আদার সোর্স এবং ক্যাপিটাল গেইন অর্থাৎ মূলধনী আয়ের বিষয়টা আমরা আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।